সেরে নেবে। হেমন্ত ঘড়ি দেখল, 4:30 বেজে গেছে। বেশি দেরি করা ঠিক হবে না। বাজার ছাড়িয়ে গলির মতো সংকীর্ণ রাস্তার দুধারে বড় বড় বাড়ি। হঠাৎ মনে হয় কলকাতা, এখানে জৈন ব্যবসায়ীদের খুব রবরবা। পাটোয়ারিজির মুখে শোনা। একটা বাড়ির সামনে পাটোয়ারিজি নেমে গেলেন। বললেন জ্যোৎস্না আছে, যতক্ষণ খুশি ঘুরবেন, কিন্তু তারপর শটান এখানে আসতে হবে। তারপর পাটোয়ারিজি হাসি মুখে জিপের ভেতর উঁকি মেরে বললেন বৌঠান। হেমন্ত নেমে দাঁড়ালো। পাটোয়ারিজি তার সিটটা টেনে কাত করে দিলেন। বনশ্রী নিঃসংকোচে নেমে এল, তারপর ড্রাইভারের পাশে বসলো। হেমন্ত উঠে বসলো তার ডান পাশে। পাটোয়ারিজি দাঁড়িয়ে থাকলেন। জিপ এগোলো। আবার সেই বাজার। বাজার ছাড়িয়ে নহবতখানার ফটকে আর ঢুকলো নাজি। ডাইনে মোড় নিয়ে সোজা উত্তরে চলতে থাকলো। বাদিকে ভাঙা কেল্লি বাড়ি, ডান দিকে সরকারি কোর্ট কাছারি। রাস্তায় ভিড় কম। হেমন্ত আর চোখে দেখল, বনশ্রীর মুখ তেমনই নির্বিকার। একটা চৌমাথায় গিয়ে জিপ ঘুরল পশ্চিমে। বাদিকে ঐতিহাসিক এলাকা, ডাইনে মাঠ। হেমন্ত একবার বলল কত দূর। ড্রাইভার জবাব দিল পাটোয়ারিজির বাগানবাড়ি থেকে পারদল গেলে নজদিকে স্যার। গাড়ির রাস্তা বহুত ঘুরে গিয়েছে, 1.5-2 মাইল পড়বে। বাকি পথ হেমন্ত চুপ করে থাকলো। বনশ্রীও কোন কথা বলল না। একটা ফটকের পাশের কুপরিতে একটা লোক বসেছিল। বেরিয়ে এসে বলল জুতা লেকে যায় স্যার। দুজনে জুতো খুলে রাখলো। প্রশস্ত প্রাঙ্গণের মধ্যে একটা পুকুর। প্রথমে ওরা গেল সেখানে। ঘাটে দাঁড়িয়ে বনশ্রী বলল এই পুকুরেই তো বড় বড় পোষা মাছ আছে নাকি? ডাকলে আসে। হেমন্ত বলল জল নাড়লে নাকি আসে। বনশ্রী সিঁড়িতে ঝাঁকেও জল নাড়তে থাকলো হাত দিয়ে। পুকুরে পদ্মপাতায় প্রায় ঢাকা। ঘাটের সামনে কালো স্বচ্ছ জল। একটু পরেই বনশ্রী অস্ফুট চেঁচিয়ে সরে এল। হেমন্ত বলল কি, ওটা কি দেখতে পাচ্ছ? কুমির না। হেমন্ত একটু এগিয়ে ঝাঁকেও দেখে বলল না, মাছ। মাছ অত বড়? তুমি দেখ ভালো করে। দেখছি তো, মাছ ছাড়া কিছু না। বনশ্রী ওর দিকে তাকিয়ে বলল তোমার খারাপ লাগছে, তাই না? না তো। কেন? বনশ্রী লল চলো, মন্দিরে যাই। ওটাই তো। পিছনে পশ্চিমে প্যাগোডার গঠনের একটা আটচালা, তার পিছনে সিঁড়ির ধাপ এবং মূল মন্দির। অনেক উঁচু চূড়াটা পেতলের। শেষবেলার রোদে তেলচুকচুকে দেখাচ্ছে। দুজনে আটচালার নিচে গিয়ে দাঁড়ালো। তারপর হেমন্ত বলল ভেতরে গিয়ে কি হবে? চলো, ওদিকে যাই। বনশ্রী বলল প্রণাম করবে না? হেমন্ত একটু বল, ইচ্ছে হলে করো। বনশ্রী হেসে বলল আমিও খুব ভক্তিমতী নই, কিন্তু এমন সুন্দর জায়গায় এলে প্রণাম করতে ইচ্ছে করে। বলে সে হালকা পায়ে ধাপে উঠে গেল এবং হেম দেখল, সে দরজার সামনে মাথা লুটিয়ে দীর্ঘ 2 মিনিট রইল। বড় বেশি সময় নিল বনশ্রী। ফিরে এসে বলল ভেতরটা অন্ধকার। হেমন্ত বলল ওদিকে যাই। বনশ্রীর হাত নিয়ে সে দক্ষিণে এগোলো। সরু খোয়া বিছানো রাস্তার শেষে ফটক। ফটকের দরজা খোলা। দূর থেকে দেখা যাচ্ছিল সামনে প্রশস্ত ঘাটের সিঁড়িতে ফাটল ধরেছে। দুধারে বসার চত্বর আছে। ভাগীরথী। হেমন্ত বলল একটুখানি বসা যাক, ঝটপট জরুরি কথাটা সেরে নিই। বনশ্রী অবাক হয়েছে, এভাবে কুরুকুচকে বলল কিসের? আর কোন কথাই জরুরি নেই। হেমন্ত গম্ভীর মুখে বলল আমার আছে। বনশ্রী কয়েক মুহূর্তে তার দিকে তাকিয়ে রইল। হেমন্ত বসে পড়েছে, সিগারেট ধরাচ্ছে। বনশ্রী চাপা নিঃশ্বাস ফেলে নিচে সিঁড়ির পাশে বসল। হেমন্ত বলল ওখানে নয়, এখানে এসো। নোংরা। বনশ্রী বলল বলো তোমার জরুরি কথা। ভাবছি সন্ধ্যার ট্রেনে ফিরে যাই, এবারের মতো। হেমন্ত আপোসের সুরে বলল, পরে তোমার সুবিধে মতো আবার কোথাও গিয়ে কয়েকদিন কাটানো যাবে। তখন কিন্তু তোমার সেই বন্ধুকে কিছু ফাঁস করবে না। বনশ্রী পায়ের কাছে ফাটলের ঘাস ছিঁড়ে বলল তোমার ভালো না লাগলে তাই? প্রশ্নটা আমার ভালো লাগা না লাগার নয় বনশ্রী। কিসের? সহজ ব্যাপারটা তোমার মাথায় ঢুকছে না। তোমার স্বামী। বনশ্রী বাধা দিয়ে বলল ও গোলমাল করতে চাইলে অনেক আগেই করতো, তাহলে ভদ্রলোক কেন এলেন এখানে? কেনই বা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন? বনশ্রী একটু ভেবে নিয়ে বলল আমার ধারণা, এখনো আমাদের আমার খোঁজ পায়নি। তখন বলছিলে
ভদ্রলোক তত সরল নন। হ্যাঁ, কিন্তু ওর আইসাইটটা ডিফেক্টিভ। তখন বললুম, কতদার অন্ধি দেখতে পান তুমি বললে জানি না। বনশ্রী বিরক্ত দেখিয়ে বলল, ওর আইসাইট নিয়ে কখনো ভাববার সুযোগ পাইনি তো। এখন মনে হচ্ছে ও এখনো খুঁজছে আমাকে। তাহলে আমাকেই বা তোমার ফটো দেখালেন কেন? ভেবেছিল যদি তুমি সেই লোক হও যার সঙ্গে আমি এসেছি। হেমন্ত হাসবার চেষ্টা করে বলল, আমরা বাতাস হাতড়ে বেড়াচ্ছি আসলে। তাই না? হ্যাঁ, তাই তো। সেজন্যেই বলছি, ওসব নিয়ে মাথা যাচ্ছিও না। তবু অস্বস্তি থেকে যায়। বনশ্রী যায় না, দুজনেরই। এবং যেন একটা অপরাধবোধ মনে খচখচ করে কাটার মতো। বনশ্রী জোরে মাথা দোলাল, আমার কোন অপরাধবোধ নেই আর। সবকিছু তো জেনে শুনে ভেবে চিন্তেই করেছি। তোমার অবশ্য অন্য ব্যাপার থাকতে পারে, কারণ অন্য ব্যাপার কি বলতে চাও? কারণ খুব সোজা, আমার স্বামীর সঙ্গে আমার কোন সম্পর্ক আর নেই। কিন্তু তোমার বউয়ের সঙ্গে তোমার সম্পর্ক আছে। খুব ভালোভাবেই আছে। ফিরে গিয়ে তুমি তাকে আগের মতো না, আগের চেয়ে বেশি আদর ভালোবাসা দেখাবে। সন্দেহ যাতে না করে, সংসার যাতে না ভাঙে, তার জন্যে কত কিছু করবে। করতে তো হবেই তোমাকে। বনশ্রী একদমে কথাগুলো বলল। ওর মুখে উত্তেজনার ছাপ দেখা যাচ্ছিল। ওর নাসারন্ধ্র স্ফীত এবং হাম কুঞ্চিত, দৃষ্টি নদীর ওপাত্রে। আর ভরা নদীর জলে অম্লসূর্যের রক্তচ্ছটা। সেই রং তার দু চোখে প্রতিফলিত। হেমন্ত বলল, কি করো? শালা লাইফটা যে এই, শুধু ছেলে মেয়ের মুখ চেয়ে। ওদের পৃথিবীতে এনেছি যখন, ক্লাউন সেজে থাকতেই হবে। ওরা তো কোন দোষ করেনি। বনশ্রী। হেমন্তর কণ্ঠস্বরে কাতরতা ছিল। বনশ্রী একটু হাসল, কিন্তু কোন কথা বলল না। ছোড়া ঘাসটা দাঁতে কামড়ে ধরল। হেমন্ত আমকে বলল, কি করব বলো? আমি বড্ড সহায়। এরপর দুজনে কিছুক্ষণ চুপচাপ। একটা বাতাস এল সনসনিয়ে জলের ওপর দিয়ে। বাতাসটা চলে গেল। আবার শুদ্ধতা। নদীর ওপর নৌকো চলেছে কখনো। দূরে একটা নৌকায় মাইক বাজছিল। আবছা শোনা যাচ্ছিল। বিশাল আকাশের তলায়, প্রসারিত জলের ওপর এবং বাতাসে তা বিরাট অদ্ভুতার ব্যাপকতায় ধীরে মুছে গেল। হেমন্ত আবার মুখ খুলল। তেতো হেসে বলল, আগের দিনে লোকের একগাদা বউ রাখতে পারতো দিব্যি। নো প্রবলেম। আজকাল শালা কি হয়েছে? তুমি মাঝে মাঝে দেখছি চমৎকার মুখখিস্তি করতে পারো। বনশ্রীর এই মন্তব্য শুনে হেমন্ত বললে, তুমি কি আমাকে নিরামিষ ভদ্রলোক ভাবতে? বনশ্রী ওর দিকে তাকিয়ে শান্ত হেসে বলল, না, তা ভাবিনি। হেম-3 বলল, তাও তোমার খাতিরে বেশি খিস্তি করতে বাচ্ছে। অফিসে সবাই জানে আমি কথায় কথায় মুখ খিস্তি করি। হক, কি বলছিলে? সন্ধ্যায় ফিরে যাবে তাহলে? না, মানে জাস্ট এ প্রপোজাল। এভাবে অম্লন্তির মধ্যে কিছু ভালো লাগে না। দাঁড়ি, তার চেয়ে আবার একটা প্রোগ্রাম করে। বনশ্রী বাধা দিয়ে বলল, পরের কথা পড়ে। যেতে ইচ্ছে হলে যাও। হেমন্ত উঠে দাঁড়ালো। তাহলে আর দেরি না করে ওঠা যাক। বনশ্রী উঠল না, বলল, তুমি যাও। আমি যাচ্ছি না। কেন থাকবে? সে কি? তুমি কিভাবে থাকবে? বনশ্রী হাসল। আমি জীবনে একবারও বাইরে কোলাও বেড়াতে যাবার সুযোগ পাইনি। এই প্রথম পেলুম। পরে আর পাবো কি না জানিও না। তাই সুদে আসলে পুষিয়ে নেব। আহ, কতকাল পরে আমি সত্যিকার ছুটির স্বাদ পেলুম জানো। হেমন্ত ওর কথার মানে বুঝতে চাইল না। কিন্তু পাটোয়ারিজি কি ভাববেন? আমার বয়ে গেছে তোমার পাটোয়ারিজির ওখানে থাকা। আমি কোন হোটেলে গিয়ে উঠব? কি বলছো? এখানে তেমন কোন হোটেল নেহ, তুমি মেয়ে হয়ে একা কিভাবে থাকবে? টুরিস্ট লজে থাকবো। সে তোমাকে ভাবতে হবে না। হেমন্ত অভিমানী গলায় বলল। ও টুরিস্ট লজ, ঠিক আছে। বলে সে আনমনে দুধাপ নেমে গিয়ে জলের দিকে তাকিয়ে ফের বলল, তোমাকে বুঝতে পারছি না, বনশ্রী। কেন এমন করছো? বনশ্রী ঝাঝালো করে বলল, না, তোমার কি আছে? বলছি তো, আমার মনে ছুটির হাওয়া লেগেছে। খুব বেশি দূরে তো কোথাও যেতে পারবো না, অত পয়সা করি নেই। 1.5 মাইল দূরে এমন একটা হিস্টোরিক প্লেসে যখন এসেই পড়েছি, তখন এখানকার সব সুখ নিয়ে নিয়ে তবে যাব। এবার বুঝেছ? বনশ্রী, কেন অবুঝের মতো রাগ করছো? রাগ কিসের? সহজ কথা বলছি। কিন্তু নামার কথাটা ভাবছো না? ভাবছি তো।
তুমি সংসারী মানুষ, কেলেঙ্কারির ভয়ে করছো, আর ভয় না করার কোন যুক্তি তো নেই। বনশ্রী, তোমার স্বামী ভালো করেছেন, বেশ তো, সেজন্যেই বলছি, তুমি ফিরে যাও। হেমন্ত গুম হয়ে দাঁড়িয়ে রইল। একটু পরে আপোসের সুরে বলল, প্লিজ বনশ্রী, জেদ করো না, মাথায় চলার বয়স হয়েছে, কোথাও চলে যাব, আমরা আর তত ইয়ং নই। সবকিছু চিন্তা করে ঠান্ডা, আমি তো বলছি খুব শিগগির আবার ছুটি নিয়ে। বনশ্রী জেদি গলায় বলল, আমার পক্ষে আবার শিগগির ছুটি নেওয়া সম্ভব নয়। বেশ, তাহলে দুজনেই ধৈর্য ধরে থাকবো। আবার যখন সম্ভব হবে তোমার তখন আমাকে জানাবে, আমি তো সব সময় ছুটি নিতে পারি। বনশ্রী পায়ের কাছের ফাটল থেকে আবেগ মুঠো ঘাস উপড়ে নিয়ে বলল, ভবিষ্যতে কি হবে জানি না, তুমিও কি জানো। এখন আমি যা আছি এরপরে তাই যে থাকবো, সতীসাদী হয়ে যাব না। কথা কেড়ে হেমন্ত বলল, ছি বনশ্রী, সতী অসতীর প্রশ্ন ওঠে না। বনশ্রী আগের কথার সুর রেখে বলল, তুমিও যে এখনকার মতো থাকবে তার মানে নেই। আবার কোন মেয়ে তোমার জীবনে আসতেও পারে, কিংবা তুমি ভীষণ গেরস্ত হয়ে যেতে পারো। হেমন্ত প্রায় আর্তনাদ করে উঠল। অসম্ভব বনশ্রী, কি বলছো তুমি? আমাকে এতদিন পরে এইরকম ভাবলে তুমি? বনশ্রী উত্তেজনাটুকু পলকে চেপে দিল। শান্ত হেসে বলল, 40-এ পৌঁছেও টের পাও না জীবনে কত অ্যাক্সিডেন্ট ঘটতে পারে যে কোন সময়। 30 পেরিয়েই আমি কত কিছু টের পেয়েছি। সেজন্যই বলে না, মেয়েরা ঝুড়িতে বুড়ি। ভালোবাসা সই। মুচার হেমন্ত অভিমানী গলায় বলল, টুরিস্ট লজ, ঠিক আছে। বলে সে আনমনে দুধাপ নেমে গিয়ে জলের দিকে তাকিয়ে ফের বলল, তোমাকে বুঝতে পারছি না বনশ্রী, কেন এমন করছো? বনশ্রী ঝাঁঝালো করে বলল, না, তোমার কি আছে? বলছি তো, আমার মনে ছুটির হাওয়া লেগেছে। খুব বেশি দূরে তো কোথাও যেতে পারবো না, অত পয়সা করি নেই। 1.5 মাইল দূরে এমন একটা হিস্টোরিক প্লেসে যখন এসেই পড়েছি, তখন এখানকার সব সুখ নিয়ে নিয়ে তবে যাব। এবার বুঝেছ বনশ্রী, কেন অবুঝের মতো রাগ করছো? রাগ কিসের? সহজ কথা বলছি, কিন্তু নামার কথাটা ভাবছো না। ভাবছি তো, তুমি সংসারী মানুষ, কেলেঙ্কারির ভয়ে করছো, আর ভয় না করার কোন যুক্তি তো নেই। বনশ্রী, তোমার স্বামী ভালো করেছেন, বেশ তো, সেজন্যেই বলছি, তুমি ফিরে যাও। হেমন্ত গুম হয়ে দাঁড়িয়ে রইল। একটু পরে আপোসের সুরে বলল, প্লিজ বনশ্রী, জেদ করো না, মাথায় চলার বয়স হয়েছে, কোথাও চলে যাব, আমরা আর তত ইয়ং নই। সবকিছু চিন্তা করে ঠান্ডা, আমি তো বলছি খুব শিগগির আবার ছুটি নিয়ে। বনশ্রী জেদি গলায় বলল, আমার পক্ষে আবার শিগগির ছুটি নেওয়া সম্ভব নয়। বেশ, তাহলে দুজনেই ধৈর্য ধরে থাকবো। আবার যখন সম্ভব হবে তোমার তখন আমাকে জানাবে, আমি তো সব সময় ছুটি নিতে পারি। বনশ্রী পায়ের কাছের ফাটল থেকে আবেগ মুঠো ঘাস উপড়ে নিয়ে বলল, ভবিষ্যতে কি হবে জানি না, তুমিও কি জানো। এখন আমি যা আছি এরপরে তাই যে থাকবো, সতীসাদী হয়ে যাব না। কথা কেড়ে হেমন্ত বলল, ছি বনশ্রী, সতী অসতীর প্রশ্ন ওঠে না। বনশ্রী আগের কথার সুর রেখে বলল, তুমিও যে এখনকার মতো থাকবে তার মানে নেই। আবার কোন মেয়ে তোমার জীবনে আসতেও পারে, কিংবা তুমি ভীষণ গেরস্ত হয়ে যেতে পারো। হেমন্ত প্রায় আর্তনাদ করে উঠল। অসম্ভব বনশ্রী, কি বলছো তুমি? আমাকে এতদিন পরে এইরকম ভাবলে তুমি? বনশ্রী উত্তেজনাটুকু পলকে চেপে দিল। শান্ত হেসে বলল, 40-এ পৌঁছেও টের পাও না জীবনে কত অ্যাক্সিডেন্ট ঘটতে পারে যে কোন সময়। 30 পেরিয়েই আমি কত কিছু টের পেয়েছি। সেজন্যই বলে না, মেয়েরা ঝুড়িতে বুড়ি।